আমি ভিক্টোরিয়া, আমি সাগর পাড়ের মেয়ে। তোমাদের রবি ঠাকুর আমার নাম দিয়েছিলেন বিজয়া। রবি ঠাকুর আমার কাছে ছিলেন ঈশ্বর স্বরূপ, ছিলেন অমৃতের পুত্র। আমার জীবনে তখন আছড়ে পড়ছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। প্রথম স্বামী মনেকো এস্ট্রাদার সঙ্গে ভেঙে গেছে সম্পর্ক। আমার জীবনে এসেছে আরেক পুরুষ, জুলিয়েন মার্টিনেজ। জুলিয়েনের সঙ্গে সম্পর্কও তখন ভাঙনের মুখে। সারাটা পৃথিবী আমার কাছে বেরঙিন হয়ে যাচ্ছে। আমি ক্রমশ হতাশার কালো অন্ধকারে ডুবে যাচ্ছি। মনে হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর শেষ প্রান্তে। নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়াই আমার গন্তব্য। আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি আত্মহননের দিকে। ঠিক এই সময় আমার হাতে এলো এক ভারতীয় কবির লেখা কবিতার বই, মূল ভাষা বাংলা, এবং তাকেই ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছে। বইটির নাম গীতাঞ্জলি, কবির নাম রবীন্দ্রনাথ। তার আগে রবীন্দ্রনাথ তো দূরের কথা, ভারত নামের দেশের কথাই আমি তেমন শুনিনি। গীতাঞ্জলির আধ্যাত্মিক কবিতাগুলির এক শান্তির পরশ বুলিয়ে দিল আমার টালমাটাল জীবনে। আমি আদ্যপান্ত নিমগ্ন হয়ে রইলাম গীতাঞ্জলিতে। একদিনের কথা মনে পড়ে। তখন আমার গান শেখার সময়। আমার গানের শিক্ষিকা তখনও এসে পৌঁছননি। ধূসর রেশমে বিস্তীর্ণ স্বপ্নালোকিত একটি ঘরে পিয়ানোর গায়ে হেলান দিয়ে কবিতাগুলো পড়ছি। শীতকাল। বুয়েনাস আয়ার্সের রাস্তাঘাটের হট্টগোল আমাকে অনুসরণ করে এসেছে। আপাতত চাপা পড়ে গেছে বন্ধ জানলার পর্দার আবরণে। পিয়ানোর পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আমার যৌবন। আমি অঝরে কাঁদতে লাগলাম। আমার ভিতরে যে এত কান্না ছিল তা আমি নিজেও বুঝিনি। শিক্ষিকা ঘরে ঢুকে বিচলিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কি করে বোঝাই? হয়নি যে কিছুই। অথচ মনে মনে ভাবতাম, যদি কোনো দিন এই কবির সাথে কখনো দেখা হয় তবে তার বুকে মাথা রেখে আমার সমস্ত কান্না তার কাছে উজাড় করে দেব। আমি কল্পনা করতাম আমার সঙ্গে তার দেখা হয়েছে, আমার মাথায় তার স্নেহের স্পর্শ। এর ঠিক 10 বছর পরে এলো সেই মাহেন্দ্রক্ষণ। কবি যাচ্ছিলেন পেরু। পথে বুয়েনাস আয়ার্সে এসে অসুস্থ হয়ে পড়লেন। খবর পেলাম তিনি রয়েছেন প্লাজা হোটেলে। এক মুহূর্ত অপেক্ষা না করে আমি রুদ্ধশ্বাসে ছুটে এলাম, শুধু তাকে এক ঝলক দেখব বলে। আত্মসহায়ক এলেমহাস্টকে অনেক অনুরোধ করে আমি পৌঁছতে পারলাম কবির সামনে। তিনি ঘরে এসে দাঁড়ালেন। মনে হলো স্বপ্ন দেখছি। 63 বছর বয়স, প্রায় আমার বাবার বয়সী। অথচ কপালে একটাও রেখা নেই, যেন কোনো দায়িত্বভার নষ্ট করতে পারেনি তার সোনালী শরীরের স্নিগ্ধতা। সুগোল সমর্থ গ্রীবা পর্যন্ত নেমে এসেছে উছলে ওঠা ঝিউতলা সাদা চুলের রাশি। শুশ্রুমণ্ডলে মুখের নিচের দিকটা আড়াল, আর তারই ফলে উপরের অংশ হয়ে উঠেছে আরো দীপ্তমান। মসৃণ ত্বকের অন্তরালে তার সমগ্র মুখাবয়বের গড়ন এক অবিশ্বাস্য সৌন্দর্য রচনা করেছে। তেমনি সুন্দর তার কালো চোখ, নিখুঁত টানা ভ্রুপল্লব, শুভ্র কেশদাম আর স্নিগ্ধ শ্বশ্রু। এর বিপরীতে জ্বলে উঠেছে তার চোখের সজীবতা। এসেছিলাম এক ঝলক দেখতে, কিন্তু এই
পরম পুরুষকে দেখে আমি কিছুতেই নিজেকে আটকাতে পারলাম না। পূজারিনীর অধিকার বলে আর ভালোবাসায় তাকে নিয়ে এলাম আমার বাড়িতে। আমার বাড়ির নাম মেরালোরিও। সামনে দিয়ে বয়ে চলেছে প্লাতা নদী। সেই বিকেলে আকাশ ক্রমেই হলুদ হয়ে আসছিল, আর বিশাল কালো ঘন মেঘ আচ্ছন্ন করে রেখেছিল আমাদের। এমন ভয়ঙ্কর মেঘ, অথচ এমন তীব্র ভাস্কর্য কখনো এমন দেখিনি। আর সেই জন্যই আরো তীব্র হয়ে উঠেছে এই নদী তট আর তরু শ্রেণীর সবুজ আভা। ঊর্ধ্ব আকাশে যা ঘটছিল, জলের মধ্যে তাই ফলিয়ে তুলছিল নদী। বালুচরের উইলো গাছগুলি খেলা করছিল ছোট ছোট হাজারো নম্র পাতায়। ঘরে ঢুকেই ওকে নিয়ে এলাম অলিন্দে। বললাম, নদীটা দেখতেই হবে। সমস্ত প্রকৃতি যেন আমার সঙ্গে ষড়যন্ত্রে মেতে উঠে দৃশ্যটাকে করে তুলেছিল পরম রমণীয়। আলোর পারে বোনা প্রবল মেঘপুঞ্জের অন্তরাল যেন ঘনিয়ে এসেছে এক রহস্যময়তা। এই অলিন্দ থেকে কবি অক্লান্ত চেয়ে থাকতেন প্লাতা নদীর দিকে। সমস্ত শীতকাল জুড়ে সে অলিন্দে তিনি দেখেছিলেন গোলাপি কুয়াশার আস্তরণে ঢাকা বিকেলগুলি, আর অনুভব করেছিলেন তার প্রত্যাশিত মন্থর মুহূর্তগুলি। একদিন একটি কবিতা লিখে আমার হাতে তুলে দিয়ে বললেন, জানি ভাষা বুঝবে না, তবু মনে রেখো, জীবনের প্রান্ত সীমায় পৌঁছে এক কবি শুধু তোমাকে দেবার জন্যই একটি কবিতা লিখেছিল। হে বিদেশি ফুল, যবে তোমারে সুধাই, বলো দেখি মোরে ভুলিবে কি? হাসিয়া দুলাও মাথা, জানি জানি মোরে ক্ষণে ক্ষণে পড়িবে যে মনে। 2 দিন পরে চলে যাব দেশান্তরে, তখন দূরের টানে স্বপ্নে আমি হব তব চেনা, মোরে ভুলিবে না। বাড়ির অলিন্দ থেকে একসাথে মিলে নদী দেখতাম আমরা। দেখতাম নদীর জলের রঙের পরিবর্তনের মায়াবী খেলা। কখনো বা বাড়ির পাশে টিপা রঙের নিচে চলতো আমাদের অবিশ্রুত গুঞ্জন। উনি বাংলা কবিতা আবৃত্তি করে শোনাতেন আমাকে, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। কবি যখন বাংলায় কবিতা আবৃত্তি করতেন, সে আবৃত্তি গান হয়ে উঠত। শব্দগুলি উনি এমন বিশুদ্ধ স্পষ্টতার সাথে উচ্চারণ করতেন যে আমি কিছু কিছু শব্দ স্মৃতিস্থ করে পুনরুচ্চারিত করতে পারতাম। কখনো আমি তাকে বোদলেয়ারের কবিতা পড়ে শোনাতাম কোনো মায়াবী সঙ্গীত। আমার চারপাশের সাদা কালো পৃথিবীটা ক্রমশ রঙিন হয়ে উঠতে লাগলো। আমি যেন নতুন করে বেঁচে থাকার মানে খুঁজে পেলাম। আমার মনে হলো কিচ্ছু হারায়নি আমার। এই বিশ্বভুবনেই আছে বেঁচে থাকার রসদ। ওর একটা ছোট খাতা টেবিলে পড়ে থাকতো, ওরই মধ্যে কবিতা লিখতেন বাংলায়। এই খাতা আমায় বিস্মিত করল। লেখার নানান কাটা কুটিকে একত্রে জুড়ে দিয়ে তার উপর কলমের আঁচড় কাটতে যেন মজা পেতেন কবি। এই আঁকিবুকির থেকে বেরিয়ে আসতো নানা ধরনের ছবি। সমস্ত ভুল বাতিল করা লাইন, কবিতা থেকে বহিষ্কৃত সব শব্দ এমনি করে পুনর্জীবিত হতো এক ভিন্ন রূপের জগতে। আমি তার প্রেমে পড়লাম। প্রেমে না পড়ে আমার যে উপায় ছিল না। দুজন মানুষ যখন পরস্পরের মনকে স্পর্শ করেন, যখন তন্ত্রীতে তন্ত্রীতে বেজে ওঠে জয় জয়ন্তী রাগ, তখন বয়স বা জাতি, ধর্ম বা দেশকালের সীমানা তাদের মধ্যে বাধা হয়ে উঠে দাঁড়ায় না। আমরা পরস্পরকে মনে প্রাণে অনুভব করলাম।
একদিন বিকেলে আমি ফুল সাজাতে ঘরে ঢুকেছি। উনি তখন রহস্যময় বাংলা হরফে লিখছেন। আমি ঝুঁকে পড়লাম খোলা পৃষ্ঠাটার ওপর। গাছের ডাল থেকে লোকে যেভাবে ফল ধরে, উনি আমার স্তনের উপর হাত রাখলেন। আমার সমস্ত শরীরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেল। আমার ভেতরের আমিটা চিৎকার করে উঠল, না না। কিন্তু আমার ভেতর থেকে আরেকটি মানুষ বলল, শান্ত হয়ে দাঁড়াও মূর্খ। স্নেহ প্রকাশের শারীরিক ভঙ্গি এটা, জরাগ্রস্ত লালসা নয়। প্রবাসের দিন শেষ হয়ে এলো। এক সময় বিদায় নিতেই হলো কবিকে। আমার সমস্ত পৃথিবীটা যেন শূন্য হয়ে গেল। কবি ফিরে গেছেন তার নিজের দেশে। আমি একা একা বসে রয়েছি প্লাতা নদীর তীরে। আকাশ জুড়ে শুরু হয়েছে রঙের হোলি খেলা। পৃথিবীতে তখন শেষ হচ্ছে একটি ক্লান্ত বিকেল। পাখিরা ফিরে যাচ্ছে তাদের নিজস্ব ঠিকানায়। শেষ হচ্ছে দিন। আমি আমার প্রাণেশ্বরকে চিঠি লিখতে বসলাম। চৈত্রের হাওয়ার মতন হাহাকার শোনা গেল সেই চিঠিতে। লিখলাম, ডিয়ার গুরুদেব, ডেজ আর এন্ডলেড সিন্স ইউ ওয়েন্ট অ্যাওয়ে। এরপর প্রায় 1 বছর কেটে গেছে। বাউল দুপুরে নিঃসঙ্গ বসে আছি ইসিদ্র সেই বারান্দায়। আচমকা আমার বাড়িতে এসে পৌঁছলো একটা বই। রবীন্দ্রনাথ ঠাকুরের নবতম কাব্যগ্রন্থ পূরবী। উৎসর্গপত্রে লেখা আছে আমার নাম। লেখা রয়েছে বিজয়ার করকমলে। আমার মনে হলো মানুষের জীবনের বাঁকগুলিকে কখনো অনুমান করা যায় না, আর অনুমান করা যায় না বলেই তা এত মধুর, তা এত অন্য রকম। আমার মনে হলো পৃথিবীতে বেঁচে থাকাটা বড় আনন্দের। তার সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি। প্লাতা নদীতে বয়ে গেছে অজস্র জল। আমার জীবনে এরপরও এসেছে পুরুষ, প্রেম এসেছে আরও কয়েকবার, তবু তাকে বলতে পারিনি আজও। প্লাতা নদীর তীরে তার সঙ্গে কাটানো ওই কয়েকটা মুহূর্তই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত, যা আমার মনে ভোরের স্বপ্নের মতো অমলিন হয়ে থাকবে চিরকাল।